এর পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সকলেই জানি আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা অর্জন করতে গিয়ে আমাদের অনেক বীরত্বের গৌরবান্বিত কথা রয়েছে, ইতিহাস রয়েছে। সেই ইতিহাস সম্পর্কে আমরা যদি যাই তাহলে এতটুকুই বলতে পারি, আমাদের জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের সেই জ্বালাময়ী ভাষণের পর থেকে আপমার বাংলার মানুষ মহান স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। তোমরা নিশ্চয়ই জেনেছ, মুজিবনগর সরকার গঠিত হওয়ার পর আমাদের এই বাংলাদেশকে স্বাধীন করার সংগ্রামে কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল সর্বপ্রেশার মানুষ। আমরা সেই মহান স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত মানুষের অবদান আমাদের কখনোই ভোলার মতো নয়, তাদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি। সেরকমই কিছু মানুষ রয়েছেন যাদের কাজ তারা বরণীয় এবং স্মরণীয় হয়ে আছেন। মহান স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত মানুষ এই ধরনের অবদান রেখেছেন তাদেরকে একটি সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাদেরকে সম্মাননা দিয়েছেন। আমরা জানি তাদের মধ্যে বীরশ্রেষ্ঠ রয়েছে এবং বীরশ্রেষ্ঠ ছাড়াও আরো কিছু উপাধি দেওয়া হয়। তোমরা সকলেই জানো, একটা হচ্ছে বীর বিক্রম, বীর প্রতীক এবং বীর উত্তম। তো আমরা আজকে আমাদের এই বাংলা ক্লাসে যে বিষয়টি সম্পর্কে জানবো সেটি হচ্ছে কয়েকজন বীরশ্রেষ্ঠদের জীবনী সম্পর্কে জানবো। তো আমরা প্রথমেই 7জন যে বীরশ্রেষ্ঠ রয়েছে সেই 7জন বীরশ্রেষ্ঠের পরিচয় সম্পর্কে জেনে নিই। তারা কে কে সেইগুলো আমরা জেনে নিই। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, সিপাহী হামিদুর রহমান, ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ, সিপাহী মোস্তফা কামাল, ইঞ্জিন রুম আর্টিফিসার রুহুল আমিন, ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ। এই হলো আমাদের 7জন বীরশ্রেষ্ঠ, যাদের গৌরবান্বিত বীরত্ব গাথা গল্প আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করে এবং আমাদেরকে সামনের দিকে, আমাদের দেশকে রক্ষার জন্য সামনের দিকে এগিয়ে যাবার অনুপ্রেরণা হিসাবে কাজ করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর আমার বাংলা বইয়ে যে অধ্যায় সম্পর্কে পড়ব সেই অধ্যায়ের নাম হলো বীরের রক্তে স্বাধীন দেশ। আমরা এই বীরের রক্তে স্বাধীন দেশে কয়েকজন বীরশ্রেষ্ঠদের ঘটনা পাবো। সেই বীরশ্রেষ্ঠদের ঘটনা সম্পর্কে আমরা আলোচনা করব। সেই ঘটনাগুলো হলো ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখের আমরা ঘটনা পাবো, ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফের ঘটনা আমরা পাবো। এই ঘটনাগুলো আমাদের বীরের রক্তে স্বাধীন দেশে গল্পের মধ্যে রয়েছে। তো আমরা সেই গল্পের দিকে চলে যাই এবং সেই গল্পের দিকে গেলে আমরা প্রথমে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস পাবো। প্রথমেই আমরা বলে রাখি যে এই গল্পের প্রথম যে চরিত্রটা আসছে তিনি হলেন আমাদের বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ। ল্যান্স নায়ক নূর মোহাম্মদ। তো এই নূর মোহাম্মদ, ল্যান্স নায়ক নূর মোহাম্মদ সম্পর্কিত আমরা বিশেষ কিছু জিনিস জানবো। যে ল্যান্স নায়ক নূর মোহাম্মদ কত সালে জন্মগ্রহণ করেছে, তোমরা খাতায় নোট ডাউন করতে পারো। নূর মোহাম্মদ কত সালে জন্মগ্রহণ করেন? তাহলে আমরা নূর মোহাম্মদ কত সালে জন্মগ্রহণ করেন এই প্রশ্নটির উত্তর জেনে নেব এবং নোট করে নেব। 1936 সালের 26শে ফেব্রুয়ারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ জন্মগ্রহণ করেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটি তোমরা সকলেই নোট ডাউন করে নাও। এরপরে আরেকটি প্রশ্ন আসছে, ল্যান্স নায়ক নূর মোহাম্মদ কোন গ্রামে জন্মগ্রহণ করেন? নূর মোহাম্মদ কোন
গ্রামে জন্ম গ্রহণ করেন। সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, তোমরা কি বোর্ডে লেখাগুলো দেখতে পাচ্ছ? এবং তোমরা খাতা কলম নিয়ে এই নোটগুলো নোট করে নাও। উত্তর নূর মোহাম্মদ শেখ নড়াইলের মহিষখোলা গ্রামে জন্ম গ্রহণ করেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, নূর মোহাম্মদ কোন গ্রামে জন্মগ্রহণ করেন? নূর মোহাম্মদ শেখ নড়াইলের মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করে। আশা করছি তোমরা সকলেই এই প্রশ্নটি নোট ডাউন করে ফেলেছো। নূর মোহাম্মদ, আরেকটি প্রশ্ন, নূর মোহাম্মদ এর কোন বিষয়ে কোন বিষয়ের উপর প্রবল অনুরাগ ছিল? তাহলে আমরা বলতে পারি, গল্পের ভেতরে যখন আমরা পড়বো তখন দেখব নূর মোহাম্মদ শেখের কোন বিষয়ের উপর প্রবল অনুরাগ ছিল। উত্তরে আমরা খুব সহজেই বলতে পারি নূর মোহাম্মদ শেখের নাটক থিয়েটার এর প্রতি প্রবল অনুরাগ ছিল। তিনি কিন্তু এই নাটক থিয়েটারের প্রতি প্রবল তার অনুরাগ ছিল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরো বলে রাখি, নূর মোহাম্মদ শেখের বাবা কিন্তু অল্প বয়সেই কিন্তু পরলোক গমন করেন। এরপরে কিন্তু নূর মোহাম্মদ শেখ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগদান করেন, আমরা যেটাকে বলি ইপিআর। তাহলে তিনি এখানে আরেকটি প্রশ্ন হতে পারে যে নূর মোহাম্মদ শেখ মূলত কোথায় তার কর্মজীবন বা কোথায় কাজ করতেন? তাহলে আমরা সেই প্রশ্নের উত্তরে বলতে পারি ইপিআর। তাহলে ইস্ট পাকিস্তান রেজিমেন্ট, যেটাকে বলে কি ইস্ট পাকিস্তান রেজিমেন্ট, যেটা এপিআর এর পূর্ণ রূপ হচ্ছে ইস্ট পাকিস্তান এপিআর। তাহলে আমাদের এপিআর হয়ে গেল। এরপরে আরেকটি প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা এই অধ্যায়ের মধ্যে পেয়ে থাকবো। সেই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আমরা বলতে পারি যে ছুটিপুর ক্যাম্প কোথায় অবস্থিত? সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি দেখতে পাচ্ছ যে ছুটিপুর ক্যাম্প, এই যে ব্ল্যাক বোর্ডের মধ্যে আমরা যে লিখছি সেটা দেখতে পাচ্ছ? ছুটিপুর ক্যাম্প কোথায় অবস্থিত? ছুটিপুর ক্যাম্প কোথায় অবস্থিত? এবং এই ক্যাম্প কাদের? তাহলে আমরা এই গল্পের মধ্যে এটাও একটি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেহেতু আমরা বলতে পারি ছুটিপুর ক্যাম্প কোথায় অবস্থিত এবং এই ক্যাম্প কাদের। তাহলে এটার উত্তর হবে যে ছুটিপুর ক্যাম্প যশোরে অবস্থিত। ছুটিপুর ক্যাম্প যশোরে অবস্থিত এবং এই ক্যাম্পটি পাকিস্তানি বাহিনীদের ক্যাম্প ছিল। তাহলে আমরা লিখতে পারি পাকিস্তানি বাহিনীর ক্যাম্প। শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নগুলো সঙ্গে সঙ্গে নোট ডাউন করে নাও। এখন আমাদের কাছে একটি প্রশ্ন
সেটি একটু বর্ণনা টাইপের প্রশ্ন এবং এই প্রশ্নটি আমাদের সকলকে আসলে জানা দরকার যে নূর মোহাম্মদ শেখ তার যে বীরত্বগাথা গল্প রয়েছে নূর মোহাম্মদ শেখের, তোমরা সকলেই এই প্রশ্নটি একটু নোট ডাউন করে নাও। নূর মোহাম্মদ শেখের বীরত্বগাথা বীরত্বগাথার গল্পের বর্ণনা দাও। তাহলে আমাদের কিন্তু এই প্রশ্নটি একটু বড় আকারে হবে। এই প্রশ্নটি কিন্তু 4টি বাক্য বা 5টি বাক্যে তোমাদেরকে লিখতে হবে, আর আগের যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো একটি বাক্যে লিখলেও হবে। তা আমি তার এই বীরত্বগাথার গল্পটির কথা একটু বলতে চাই যে এই আমরা কিছুক্ষণ আগে পড়লাম একটি ক্যাম্পের কথা। সেই ক্যাম্পে কিন্তু পাকিস্তানি বাহিনীরা অবস্থান নিয়েছিল। তারা কিন্তু সেই পাকিস্তানি বাহিনীরা ক্যাম্পের মধ্যেই ছিল। এই ক্যাম্পের পাশে আরেকটি গ্রাম ছিল, যে গ্রামটির নাম গোয়ালঘাটি গ্রাম। সেই গোয়ালঘাটি গ্রামের নূর মোহাম্মদ শেখ এবং তার সহযোদ্ধা তারা কি করছেন, তারা গ্রামের মধ্যে অবস্থান নিয়েছেন, তারা পাহারা দিচ্ছিলেন এবং স্থানীয় রাজাকাররা এই খবরটিতেই এই ক্যাম্পে কিন্তু তারা জানিয়ে দেয়। ক্যাম্পে জানিয়ে দেওয়ার ফলে যে ঘটনা ঘটে, একটা সময় যুদ্ধ লিগে যায়। এই যুদ্ধ লিগে গিয়ে নূর মোহাম্মদ শেখ কিন্তু সেখানে তার বীরত্বের একটা ঘটনার প্রমাণ দেয়। যেমন তিনি যুদ্ধ যখন লেগে যায় তখন কিন্তু তার এক বন্ধু ছিল, তার সহযোদ্ধা এবং বন্ধু নান্নু মিয়া, তার কাঁধে কিন্তু গুলি লাগে। সেই গুলি লাগার কারণে তাকে কাঁধে নিয়ে নূর মোহাম্মদ শেখ কিন্তু পাকিস্তানি বাহিনীদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, কিন্তু তিনি বেশিক্ষণ সংগ্রাম করতে পারেননি। তাকেও কিন্তু একটি সময় গুলিবিদ্ধ হতে হয় এবং এভাবেই কিন্তু তিনি দেশের জন্য শহীদ হয়ে যান এবং তার এই বীরত্বের গাথাকে আমরা সকলেই শ্রদ্ধা ভরে স্মরণ করি। তাহলে এই প্রশ্নের উত্তরটি লিখি নেই আমরা। তাহলে এই প্রশ্নের উত্তরটি যে গোয়ালঘাটি গ্রামে আমরা লিখব, এইভাবে সাজিয়ে লিখব। গোয়ালঘাটি গ্রামের পাহারার নেতৃত্বে ছিলেন, সহজ ভাষায় লিখব আমরা, পাহারার নেতৃত্বে ছিলেন নূর মোহাম্মদ শেখ ও তার সহ মুক্তিযোদ্ধারা। রাজাকারদের সহায়তায় পাকিস্তানি বাহিনী 3 দিক থেকে আক্রমণ করেন। আক্রমণ করেন। তাহলে এতটুকু আমরা নোট ডাউন করে নিই। তোমার নোট ডাউন, আমি উপরের প্রশ্নটুকু মিশে দিচ্ছি তোমাদের যাতে সুবিধা হয়। 3 দিক থেকে আক্রমণ করেন। তাদের মধ্যে নান্নু মিয়ার গুলি লাগলে নূর মোহাম্মদ শেখ তাকে কাঁধে নিয়ে যুদ্ধ করেন এবং বারবার স্থান পরিবর্তন করে যুদ্ধ চালিয়ে যান।
কিন্তু মর্টারের গোলায় তিনি শহীদ হন। এভাবে দেশের জন্য বীরত্বের প্রকাশ ঘটিয়ে তিনি স্মরণীয় হয়ে আছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, খুবই দ্রুত কিন্তু আমার সঙ্গে কাজ করতে হবে। তাহলে তাদের মধ্যে নান্নু মিয়ার, আমি আবারও বলছি, তাদের মধ্যে নান্নু মিয়ার গুলি লাগলে নূর মোহাম্মদ শেখ তাকে কাঁধে নিয়ে যুদ্ধ করে এবং বারবার স্থান পরিবর্তন করে যুদ্ধ চালান, কিন্তু মর্টারের গোলায় তিনি শহীদ হন। এভাবে দেশের জন্য বীরত্বের প্রকাশ ঘটিয়ে তিনি স্মরণীয় হয়ে আছেন। এটি হলো তার বীরত্বের গল্পগাথা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা নূর মোহাম্মদ শেখের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে জানলাম। আর তোমরা যারা এডুকেশন ওয়ার্ল্ডের শিক্ষার্থী আছো, তোমাদের বলছি, তোমাদের এই প্রশ্নগুলো ক্লাসে এখানে যদি বুঝতে সমস্যা হয়, তোমরা সকলেই আমাদের কোচিং খোলা থাকবে, অফিসে এসে এই বীরের রক্তে স্বাধীন এই দেশের অধ্যায়ের উপরে শীট তৈরি করা থাকবে, সেই শীটটি তোমরা সংগ্রহ করে নিয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এরপরে জানবো আরেক বিশিষ্টের গল্পগাথা। সেই বিশিষ্টের গল্পগাথায় আমরা জেনে নিই মুন্সি আব্দুর রউফ। তিনিও একজন আমাদের 7 জন বিশিষ্টের অন্যতম একজন বিশিষ্ট। এই বিশিষ্টের জন্মগ্রহণ করেছিলেন 1943 সালের 8ই মে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সালামতপুর গ্রামে। তাহলে আমরা খুব সহজেই লিখে নিব 1943 সালে 8ই মে। 1943 সালে কি 8ই মে, অর্থাৎ এটিতে মুন্সি আব্দুর রউফ জন্মগ্রহণ করেন 1943 সালের 8ই মে। তিনি কিন্তু একজন বিশিষ্ট ছিলেন। তার বীরত্বে গাথা গল্প সম্পর্কে আমরা একটু জেনে নিই। আমাদের এই প্রশ্নগুলো যখন আমরা লিখছি, হয়তোবা তোমরা নোট ডাউন করতে তোমাদের একটু প্রবলেম হচ্ছে, সেজন্য আমি শুধু জাস্ট আজকে কিছুটা ধারণা দিয়ে যাব এবং তোমরা ক্লাসে এসে কোচিং এ এসে তোমরা মূলত এখান থেকে শীটটি সংগ্রহ করে নিয়ে যাবে। তো আমি তোমাদেরকে ধারণা দিতে চাই যে মুন্সি আব্দুর রউফের বীরত্ব যে গল্পগাথা রয়েছে, তার বীরত্ব গল্পগাথা সম্পর্কে কিছু তোমাদেরকে বলতে চাই। সেটি হচ্ছে যে আমরা জানি মুন্সি আব্দুর রউফ কিন্তু তিনি কিন্তু কর্মরত ছিলেন এপিআর বাহিনীতে, যে আগেই বললাম। তিনি কিন্তু তার কর্মজীবনে বেশ সুখ্যাতি অর্জন করেছিলেন। মেশিন চালানোর ক্ষেত্রে তিনি বেশ সুখ্যাতি অর্জন করেছেন। এবং তোমরা সকলেই জানো এই যে মহান মুক্তিযুদ্ধ, এই মহান মুক্তিযুদ্ধের ক্ষেত্রে সকল মুক্তিযোদ্ধাই কিন্তু সমান গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তো আমি এই কথা বলে মুন্সি আব্দুর রউফের যে বীরত্ব গাথা গল্প আছে সেটি তোমাদেরকে স্পষ্ট করে দিচ্ছি, তোমরা যেন সেই গল্পটি খুব সহজ ভাষায় প্রাথমিক সমাপনী পরীক্ষায় লিখতে পারো। তোমাদেরকে বলছি যে পাকিস্তানি নৌবাহিনীর 7টি স্পিড বোট নিয়ে তারা কিন্তু মুক্তিযোদ্ধাদের আক্রমণ করার জন্য সামনে এগিয়ে এসেছিল। 7টি স্পিড বোট এবং 2টি লঞ্চ, এই দুটি নিয়ে যখন এগিয়ে আসছিল আমাদের মুক্তিযোদ্ধারা একটি অবস্থান নিয়েছিল। সেই অবস্থান নেওয়ার ফলে তারা
তারা তাদের ওই স্পিড বোট এবং লঞ্চের দিকে গোলাবর্ষণ শুরু করে এবং দুজনকার পাকিস্তানি বাহিনী এবং মুক্তিযোদ্ধা বাহিনীদের মধ্যে একটা যুদ্ধ লাগে। সেই যুদ্ধের মধ্যে কিন্তু আমাদের এই মুক্তিযোদ্ধারা সূর্য সন্তানরা কিন্তু তাদের সক্ষমতা দেখিয়েছেন, তাদের বীরত্ব দেখিয়েছেন। তেমনি কিন্তু বীরত্ব দেখিয়েছেন মুন্সি আব্দুর রউফ। তো মুন্সি আব্দুর রউফ আমাদের মুক্তিযোদ্ধাদের যখন যুদ্ধ চলছে তখন মুন্সি আব্দুর রউফ সকলকে বলেছিল যে তোমরা সকলেই গুলি চালিয়ে যেতে থাকো। মুন্সি আব্দুর রউফ এবং তার সহযোদ্ধারা গুলি করছিল। এমত অবস্থায় কিন্তু পাকিস্তানি বাহিনীদের সবচেয়ে মজার ঘটনা হলো পাকিস্তানি বাহিনীদের যে 60টি স্পিড বোট আছে সেই 60টি স্পিড বোটই কিন্তু পানির নিচে তলিয়ে যায়। এরপরে যে দুটি লঞ্চ থাকে সেই দুটি লঞ্চ গুলি করতে করতে তারা পেছনে পিছাতে থাকে। তো মুক্তিযোদ্ধারা খুব মরিয়া হয়ে কিন্তু সেই যুদ্ধ পরিচালনা করছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় মুন্সি আব্দুর রউফের একটি গুলি বিদ্ধ হন এবং তিনি কিন্তু সেখানে শহীদ হয়ে যান। তো তিনি শহীদ হয়ে যান। তার এই যে বীরত্বের কথা, তার বীরত্বের গাথা এই যে গল্প, এই গল্প থেকে আমাদের শিক্ষণীয় অনেক রয়েছে। আমরা সকলে জানি মুন্সি আব্দুর রউফকে সমাধিস্থ করা হয় রাঙ্গামাটি জেলার বোট বাজারের কাছে নানিয়ার চরের চিংড়ি খালের কাছাকাছি একটি টিলার উপরে তাকে সমাধিস্থ করা হয়। আমরা জানলাম মুন্সি আব্দুর রউফের যে আছে আমাদের যে বীরশ্রেষ্ঠদের ঘটনা, সেই ঘটনা যুদ্ধের ঘটনাটুকু আংশিক আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আজকের এই ক্লাসের মধ্যে দিয়ে। আরেকজন আমাদের বীরশ্রেষ্ঠ রয়েছেন, সেই বীরশ্রেষ্ঠের কথাও কিন্তু আমরা জানবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, মোহাম্মদ রুহুল আমিন ইনিও একজন আমাদের বীরশ্রেষ্ঠ। এই রুহুল আমিন জন্মগ্রহণ করেন 1935 সালে বাগপাছড়া গ্রামে, নোয়াখালী, এবং তিনিও কিন্তু পাকিস্তান এপিআর বাহিনীতে তিনি কর্মরত ছিলেন। আমরা সকলে জানি এই মোহাম্মদ রুহুল আমিন কিন্তু ইঞ্জিন আর্টিফিসার অফিসার ছিলেন। তিনি কিন্তু বড় বড় জাহাজ চালাতেন। তো তার আজকে ঘটনা আমরা জানবো। সেই ঘটনা থেকে এই গল্পে তার যুদ্ধের ঘটনাগুলো কিন্তু আমি তোমাদের সামনে উপস্থাপন করছি, যে ঘটনাগুলো থেকে তোমরা খুব সহজেই যেন এই কথাগুলো গল্পটাকে তোমরা সহজেই যেন বুঝতে পারো, আত্মস্থ করতে পারো, তার জন্য কিন্তু এই একটি প্রচেষ্টা আমাদের। মোহাম্মদ রুহুল আমিন জন্মগ্রহণ করেন 1935 সাল বাগপাছড়া গ্রামে, নোয়াখালীতে। আমি এটি তোমরা সকলেই নোট ডাউন করে নাও। তার যে বীরত্বগাথা গল্প রয়েছে, তার বীরত্বগাথার গল্পের কথা বলতে গেলে আমি বলি তিনি কিন্তু বিএনএস অর্থাৎ মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ ছিল, যে জাহাজের নাম হচ্ছে বিএনএস পলাশ। এই বিএনএস পলাশে তিনি কিন্তু কর্মরত ছিলেন। তো পাকিস্তানি বিমান কিন্তু তার এই বিএনএস পলাশের মধ্যে কিন্তু বোমা নিক্ষেপ করায় কি হয়, বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিনের একটি হাত কিন্তু বোমার আঘাতে উড়ে চলে যায়। তো হাত যখন বোমার আঘাতে চলে যায়, সমস্ত বিএনএস পলাশ যে জাহাজটি আছে সেই জাহাজটির মধ্যে কিন্তু আগুন লেগে যায়। এমত অবস্থায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কি করেন, নদীতে ঝাঁপ দিয়ে তিনি কিন্তু তীরের মধ্যে পৌঁছান, সাঁতরে কিন্তু তীরের মধ্যে পৌঁছান। তিনি কিন্তু বেঁচেও থাকেন, কিন্তু দুর্ভাগ্য যে স্থানীয় রাজাকাররা থাকে তারা কিন্তু তাকে ধরে নিয়ে গিয়ে নির্মম এবং নৃশংসভাবে তাকে হত্যা করে। এটি তার হচ্ছে বীরত্বগাথা। আমরা এই যে বীরশ্রেষ্ঠ রয়েছেন তাদের যে অবদান, আমাদের জন্য যে অবদান, এই অবদানকে শ্রদ্ধা ভরে স্মরণ করব এবং আমাদের চলার পথে এই যে মুক্তিযুদ্ধের চেতনা, এই যে মুক্তিযুদ্ধের শিক্ষা, এই বীরদের রক্তে গাঁথা যে আমাদের এই স্বাধীন বাংলাদেশ সৃষ্টি হয়েছে, এই বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেককেই কিন্তু আমাদেরকে সুনাগরিক হিসাবে রূপান্তরিত হতে হবে। আমাদেরকে এই বীরশ্রেষ্ঠদের মতো দেশের উন্নয়নের কাজ করতে হবে। তার জন্য আমাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের বীরের রক্তে স্বাধীনের দেশ
এডুকেশন ওয়ার্ল্ডের পঞ্চম শ্রেণীর অনলাইন ভিত্তিক ক্লাস কেমন লাগছে এটি আমাদের প্রত্যেকেই কিন্তু কমেন্ট করে জানাবে। এবং তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।